সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে তোমাদের নবম শ্রেণীর হচ্ছে তোমাদের 6 পৃষ্ঠা বাংলা ভাষা ব্যাকরণ নির্মিতি বইয়ের 6 পৃষ্ঠা। আজকে সাহিত্যিক ভাষারীতি কি, সাহিত্যিক ভাষারীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এখানে। আজকে এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো সাহিত্যিক ভাষারীতি কি সেটা একটু আমরা পড়ি। সাহিত্যিক ভাষারীতি, সাহিত্যিক ভাষার কাব্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। কাব্যরূপ কি কি হয়? সাধারণ ভাষারীতি, সাধারণ মানে হচ্ছে কমন। যেমন তোমরা বিভিন্ন রাজনীতিবিদ বা বিভিন্ন বক্তব্যে শুনে থাকবে যে সাধারণ, আমরা সাধারণ জনগণ, আপামর সাধারণ। সাধারণ হচ্ছে মানে কমন, মানে যেই সব শ্রেণী যে দিকে মানুষ বেশি থাকে আর কি, কমন জিনিস যেটা, এটাকে সাধারণ বলা হয়। এবার আসো, অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। কবিতার ভাষায় এর পার্থক্য পরিমাণ খুবই বেশি। কবিতার ভাষায়, সাহিত্য বা ভাষারীতির যে কবিতা লেখা হয়, আমরা যে গল্প লিখি, কবিতা লিখি, উপন্যাস লিখি, কাব্য লিখি, বাংলা ভাষায় এসব লেখা হয়। তাহলে এটা কবিতার ভাষা কি, পার্থক্য পরিমাণ কি, খুবই বেশি। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতি এবং কি গদ্য কাব্যরীতি, একটা হচ্ছে তোমরা যেটা কবিতা সেটা হচ্ছে গদ্য, আর পদ্য হচ্ছে গল্প। পদ্য হচ্ছে কি, গল্প। তাহলে কবিতা আর গল্প, তোমাদের বইয়ের মধ্যে যে কবিতা আছে, কবিতাগুলো হচ্ছে গদ্যরীতি, আর পদ্যরীতি হচ্ছে কি, গল্প যেগুলো আছে এগুলা। পদ্য কাব্য রীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে। ছন্দে ছন্দে মিল, মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মিলে মিলে যে বাক্য তৈরি হয়, এটাকে মূলত ছন্দ বলে। ফলে তা ভাষার সাধারণ কাব্য গঠন থেকে আলাদা হয়। কি হয়? আলাদা হয়। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য ভাষা রীতিও রয়েছে। পদ্মের সাথে সাথে কি রয়েছে? গদ্য রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির কাব্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। কি করে? সবচেয়ে আলাদা হয়ে থাকে। এবার যদি আসো, আমরা এতক্ষণ ধরে এইটুকু পড়ে কি বুঝতে পারলাম? সাহিত্য ভাষারীতি মানে সাহিত্য চর্চা করতে হলে ভাষারীতি থাকতেই হবে। আমাদের বাংলা ভাষায় প্রচলিত দুইটি রীতি আছে, একটা হচ্ছে পদ্যরীতি আর একটা হচ্ছে কি, গদ্যরীতি। তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্নের মধ্যে এই দুইটা পেয়ে যেতে পারো যে বাংলা সাহিত্য ভাষারীতির মধ্যে কয়টি রীতি আছে। তোমরা তখন অ্যান্সার হবে কি, দুইটি রীতি, পদ্যরীতি এবং কি, গদ্যরীতি। এবার আসো সাধুরীতি। তাহলে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা। দাপ্তরিক কাজ বলতে আমরা বিভিন্ন অফিস আদালতে, আমাদের দেশে যে মন্ত্রণালয় আছে, তারপরে সচিবালয় আছে, এখানে যেসব কাগজপত্রগুলো লেখা হয় সেগুলো কি, সাধুরীতিতে লেখা হয়। কি রীতিতে লেখা হয়? সাধুরীতিতে লেখা হয়। সাহিত্য রচনা, সাহিত্য বলতে আমাদের দেশে, বাংলাদেশে যে কবিরাজ আছেন আর কি, তো তারা যে রীতিতে ভাষা বই লিখেন, সেটা গল্পের বই হোক, উপন্যাস হোক, বা হোয়াট এভার, যে কোনো বই রচনা করেন না কেন বাংলায়, তাহলে তাকে কি রীতিতে রচনা করতে হবে? সাধুরীতিতে রচনা করতে হবে। যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষা সাধুরীতির জন্ম হয় কখন? লেখ্য বাংলা ভাষার জন্ম হয় কখন? যোগাযোগের সুবিধার জন্য, মানুষের জ্ঞান চর্চার সুবিধার জন্য সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। কত শতকের? 19 শতকে। এখন হচ্ছে 2000 শতক, তার মানে কত? 100 বছরের। 19 শতক হলে 100 বছর হবে প্রায় 1.5 শতাব্দী ধরে। 1.5 শতাব্দী ধরে বলতে এখানে 19 শতক হলে 100 শতক, আর এখন যেহেতু 2026 চলতেছে, এ কারণে প্রায় শব্দটা ইউজ করা হয়েছে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষা আদর্শ রীতি হিসেবে চালু ছিল, বা বর্তমানেও আছে। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য। সাধুরীতির যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো, সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্যগুলো কি দেওয়া আছে। সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয়। কি হয়? ক্রিয়ারূপ দীর্ঘতর। আমরা জানি যে বাক্য গঠন করতে তিনটি জিনিস লাগে, একটা হচ্ছে ক্রিয়া, কর্ম। ক্রিয়া থাকতে হয়, কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা থাকতে হয়, ক্রিয়া থাকতে হয়, কর্ম থাকতে হয় বাক্য গঠন করতে। তো আমরা যে কাজ করি এগুলা হচ্ছে ক্রিয়া। কর্তা যে কাজ করে সেটাই হচ্ছে কি, ক্রিয়া। যেমন এখন আমি তোমাদের কি করতেছি? পড়াচ্ছি।
আমার কাজটা কি? পড়ানো, এটাই হচ্ছে ক্রিয়া। আর কে পড়াচ্ছে? আমি পড়াচ্ছি। আমি হচ্ছে কি? কর্তা। বাক্যে তিনটি দিক থাকে। এখানে দেখো সাধুরীতিতে ক্রিয়া রূপ দীর্ঘতর হয়। সাধুরীতিতে কি রূপ দীর্ঘতর হয়? ক্রিয়া রূপ, মানে আমরা যে কাজটা করতেছি এই কাজটা কি হয়? দীর্ঘতর হয়। যেমন করা, করিয়া, ক্রিয়ার রূপ করা। যেমন আমি, এটার এক্সাম্পল হতে হচ্ছে করা, যে কোনো জিনিস করা। যেমন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানি পান করি, বা করা, তারা সকালে প্রতিদিন পানি পান করে। এখানে রে হবে, এখানে করা হবে। এবার যদি দেখো তোমরা, সেটা দেখতে পাবে যে করা একটা ক্রিয়া রূপ হচ্ছে কি? করিতেছে, তারা নাস্তা করিতেছে। করিয়াছে, করিয়াছে মানে তারা একটু আগে ভাত খেয়েছে। তো একটু আগে হবে, কি হবে? একটু আগে। করিল, করিল তারা, যেমন তোমরা বন্ধুরা সবাই মিলে কি করিলা? করিলে। করিল বল তোমরা সবাই মিলে একটি গাছ রোপণ করিল। তারা সবাই মিলে কি করলো? একটা গাছ রোপণ করিল। তারপরে করিলে, করিলে তো তারা একটু আগে করছিল আর কি, করিলে। তারা একটু পরে এই কাজটা করলে কি হবে? এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, আর এটা করিল মানে বর্তমান বোঝাচ্ছে। এখানে করিলে লর সাথে যে এ আছে, এটা ক্রিয়াপদে কি কাল বোঝাবে? সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। করিলে। আমরা যদি একটি গাছ রোপণ করি তাহলে কি হবে? তোমরা একটা গাছ রোপণ করিলে, এটা কি হচ্ছে? এটা অতীত হচ্ছে। করিলাম, করিলাম হচ্ছে এটা আমরা আগে করছি, এটা অতীত হচ্ছে। করিত, তারা কি করত? তারা একটি বাড়ি, এটা অতীতকাল বোঝাচ্ছে। করিত, তারা হাঁস মুরগি পালন করিত, এরকম কিছু আর কি। করিতে ছিল মানে অনেক দিন আগে এরা কোনো কাজ করতে ছিল, এখনো করতেছে, সেটা হচ্ছে করিতে ছিল। আমি পড়াশোনা করিতেছিল, বা আমরা পড়াশোনা করিতেছিলাম। করিতেছিল মানে আগে, ভবিষ্যৎকালে, মানে অতীতকালে তারা কি কিছু একটা করিতেছিল। করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার, এগুলা হচ্ছে সাধুরীতির ক্রিয়াপদ দীর্ঘতম। এগুলা হচ্ছে সাধুরীতির কি? এ কি আর কাল, এ সাধুরীতিতে বলা হয়। এবার খ নম্বর যদি আসে, সাধুরীতির বহু সর্বনামে হবর্ণ যুক্ত থাকে, বা সাধুরীতির যদি বহু কি থাকে? সর্বনামে। সর্বনাম হচ্ছে কর্তার নামের পরিবর্তে যা কিছু ব্যবহার হয় সেটাই হচ্ছে কি? সর্বনাম। সর্বনামে কি ব্যবহৃত হয়? হ ব্যবহৃত। যেমন দুই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তারা ইহাদে, তাহারা ইহাদে, এখানে তর সাথে কি আছে? হ আছে, এর সাথে কি আছে? আকার আছে। তাহারা ইহাদের, এখানে হ আছে না? এখানে হ আছে। যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি, এগুলা কি? হ যুক্ত বর্ণ। এগুলা কি? হ যুক্ত বর্ণ। তাহলে সাধুরীতির বহু সর্বনামে কি থাকে? হ থাকে, হ বর্ণটি থাকে। এবার যদি সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের পার্থক্য থাকে, তা সাধুরীতিতে কি থাকে? তৎসম শব্দ এবং সাধিত শব্দের কি থাকে? প্রাধান্য থাকে। কি থাকে? প্রাধান্য থাকে। এবার যদি দেখো সাহিত্যে সাধুরীতির উদাহরণ হচ্ছে 19 শতকে, 19 শতকের যে উদাহরণ দেওয়া হয়েছে। এবার যদি দেখো সাহিত্যে সাধুরীতির উদাহরণ 19 শতক। মহাসমুদ্রের শতক বৎসরের কলল্য কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মারাত্মক অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সাধুরীতিটার উদাহরণ দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই লেখাটা কার ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল।
এই উপরের অংশটুকু থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে সাধুরীতিতে উদাহরণ, মানে সাধুরীতিতে আমরা যদি কোনো সাহিত্য লিখি, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে সাহিত্যটা লিখেছিল, এটা একটা কোনো একটা গল্পের কি সাহিত্য মানে কি, এটা কোনো একটা গল্পের কয়েকটা লাইন এখানে উল্লেখ করা হয়েছে। এই যেভাবে লিখিয়েছেন, আমরা আমাদের এখনকার সমাজের এখনকার যে কবি আছেন, সাহিত্যিক আছেন, তারাও যদি কোনো সাহিত্য রচনা করেন, এই ভাষাতে লিখে কি করবেন, এই ভাষাতে লিখতে পারবেন। এবার আসি যদি দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ, আমরা যেসব কাজ দাপ্তরিকভাবে করি, আমরা যেভাবে সাধুরীতি ব্যবহার করি, সেগুলো একটু দেখো। তো এটা একটু যদি পড়ে দেখি, আমরা ধ্যেয়ভাবে ঘোষণা করিতেছি। ধ্যেয়ভাবে মানে কি, আমরা এটা বলিষ্ঠ কণ্ঠস্বরে ঘোষণা করিতেছি, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি। স্বাধীন সত্তায় কি করতে পারে? সমৃদ্ধি লাভ করিতে পারে, এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি। সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। বাংলাদেশ সংবিধান অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমাদের নেক্সট ক্লাস হবে প্রমিত রীতির উপর। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটি টেনে টেনে 2 বা 3 বার করেও দেখতে পারো। আল্লাহ হাফেজ।